আজ সকালে পুরনো অ্যালবাম বের করে ছবি দেখছিলাম। ছেলেও পাশে এসে বসল। আমার বিয়ের ছবিগুলো দেখতে দেখতে সে হঠাৎ একটা ছবি হাতে নিয়ে বলল, মা, তুমি দুলহান হয়ে কত সুন্দর দেখাচ্ছিলে। আমি হাসলাম। বললাম, সেসব পুরনো কথা গি। সে আমার বিয়ের শাড়ির ছবিটা মন দিয়ে দেখছিল। বলল, মা, তুমি এখনও তেমনি সুন্দর আছো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। হঠাৎ সে আমার বাবার ছবির উপর নিজের হাত রেখে বলল, মা, যদি আমি এই জায়গায় থাকতাম তাহলে কেমন হতো? আমি অবাক হয়ে তাকালাম। সে বলল, মা, আমি যদি তোমার পাশে দাঁড়িয়ে থাকতাম দুলহা হয়ে, তাহলে কি মন্দ হতো? আমি বললাম, কি বলছিস তুই? কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি সিরিয়াস। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে আবার সেই দুলহান সাজে দেখতে চাই। তার কথায় আমার বুকটা ধক করে উঠল। পুরনো ছবিগুলো আমার কোলে ছড়িয়ে পড়েছিল। আমি কিছু বলতে পারছিলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমি দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রাজীব দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তানভীর আর সায়মা। তানভীর ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সায়মা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার ছেলে তানভীর হঠাৎ করে এমন কথা বলায় আমি সত্যিই চমকে গিয়েছিলাম। কিন্তু আমি তার কথার গভীর অর্থ বুঝতে পারছিলাম না। সে আমার হাত ধরে রেখে বলল, মা, আমি জানি এটা অদ্ভুত লাগছে, কিন্তু আমার একটা স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে আমি দেখেছি তুমি আর আমি একসাথে একটা বিশাল রহস্যের সমাধান করছি। আমি বললাম, কি ধরনের রহস্য? তানভীর বলল, মা, তুমি জানো আমাদের পুরনো বাড়িটার কথা, যেটা দাদুর আমলের? সেই বাড়ির ৩য় তলায় একটা গোপন কক্ষ আছে। আমার স্বপ্নে দেখেছি সেই কক্ষে একটা পুরনো সিন্দুক আছে। আর সেই সিন্দুকের চাবি লুকিয়ে রাখা আছে দাদুর বিয়ের আংটির ভেতরে। আমি হাসতে চেষ্টা করলাম, এ তো স্বপ্নের কথা। বাস্তবে? না মা, তানভীর আমাকে থামিয়ে দিয়ে বলল, আমি গতকাল সেই বাড়িতে গিয়েছিলাম। ৩য় তলা, সত্যিই একটা লুকানো দরজা আছে। আমি তালা ভাঙার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমার বুক দ্রুত কাঁপতে শুরু করল। আমি বললাম, তুই একা একা ওখানে গিয়েছিস? কত বিপজ্জনক। তানভীর বলল, মা, আমি বিপদ থেকে তোমাকে দূরে রাখতে চেয়েছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে এই রহস্য সমাধান করতে তোমার সাহায্য দরকার। তুমি দাদুকে ভালো চিনতে। তুমি জানো তিনি কোথায় কি লুকিয়ে রাখতেন। আমি একটু চিন্তা করলাম। আমার শ্বশুর সত্যিই খুব রহস্যপ্রিয় মানুষ ছিলেন। তিনি সবসময় বলতেন যে আমাদের পরিবারে একটা বড় গোপন সম্পদ আছে যেটা শুধু যোগ্য মানুষেরাই খুঁজে পাবে। আমি তানভীরকে বললাম, ঠিক আছে, আমি তোর সাথে যাব। কিন্তু এই বিষয়ে বাবা আর সায়মাকে কিছু বলবি না। তারা চিন্তিত হয়ে যাবে। তানভীর খুশি হয়ে বলল, ধন্যবাদ মা। আমি জানতাম তুমি আমাকে সাহায্য করবে। পরের দিন সকালে আমরা পুরনো বাড়িতে গেলাম। বাড়িটা অনেক দিন ধরে খালি পড়ে আছে। চারদিকে ধুলোবালি আর মাকড়সার জাল। তানভীর আমাকে ৩য় তলায় নিয়ে গেল। সেখানে সত্যিই একটা লুকানো দরজা ছিল, যেটা দেয়ালের ভাঁজে লুকানো ছিল। আমি বললাম, এই দরজা আমিও আগে কখনো দেখিনি। তোর দাদু সত্যিই এটা ভালোভাবে লুকিয়ে রেখেছেন। তানভীর বলল, মা, এখন আমাদের চাবি খুঁজতে হবে। তুমি কি দাদুর পুরনো জিনিসপত্র ঘেঁটে দেখবে? আমরা নিচে নেমে এলাম দাদুর পুরনো স্টাডি রুমে। সেখানে তার পুরনো বই, কাগজপত্র আর ব্যক্তিগত জিনিসপত্র রাখা ছিল। আমি মনে মনে ভাবলাম, তানভীর বলেছিল দাদুর বিয়ের আংটিতে চাবি লুকানো আছে। আমি দাদুর জুয়েলারি বক্সটা খুঁজে বের করলাম। সেটা খুলে দেখি তার বিয়ের আংটিটা রাখা আছে। আংটিটা হাতে নিয়ে ভালো করে দেখলাম। আংটির একপাশে একটা ছোট্ট দাগ ছিল, যেটা চাপ দিলে খুলে যায়। তানভীর, আমি চিৎকার করে ডাকলাম। এদিকে এসো। তানভীর দৌড়ে এলো। আমি তাকে দেখালাম আংটির গোপন অংশ। সেই অংশ খুলতেই একটা ছোট্ট চাবি বের হয়ে এলো। তানভীর অবাক হয়ে বলল, মা, তুমি কি করে জানলে? আমি বললাম, তোর দাদু আমাকে একদিন বলেছিলেন যে সবচেয়ে মূল্যবান জিনিস সবচেয়ে কাছে লুকিয়ে রাখতে হয়। তার বিয়ের আংটি ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। আমরা আবার ৩য় তলায় উঠলাম। চাবি দিয়ে দরজা খুলতেই একটা ছোট্ট কক্ষ দেখা গেল।
সেই কক্ষে সত্যিই একটা পুরনো সিন্দুক ছিল। আর দেয়ালে অনেক পুরনো ছবি আর কাগজপত্র টাঙানো ছিল। তানভীর সিন্দুকটা খুলতে গেল, কিন্তু সেটার তালা অন্যরকম ছিল। এটা সংখ্যার তালা ছিল। আমাদের একটা 3 অঙ্কের সংখ্যা দিতে হবে। আমি চারদিকে তাকিয়ে দেখলাম কোনো সূত্র আছে কিনা। হঠাৎ দেয়ালে একটা ছবিতে আমার চোখ পড়ল। সেটা দাদুর বিয়ের ছবি ছিল। ছবির নিচে লেখা ছিল উ 1957। আমি বললাম, তানভীর, 57 দিয়ে দেখত উ। কিন্তু সেটা কাজ করল না। আমি আরও ভালো করে ছবিটা দেখলাম। হঠাৎ আমার নজরে পড়ল ছবিতে দাদু আর দাদুর স্ত্রীর বয়স লেখা ছিল। দাদুর বয়স ছিল 25 আর দাদুর স্ত্রীর বয়স ছিল 22। আমি ভাবলাম 252 দিয়ে দেখি। তানভীর সংখ্যাটা লাগালো আর সিন্দুক খুলে গেল। সিন্দুকের ভেতরে অনেক পুরনো কাগজপত্র, কিছু গহনা আর একটা চিঠি ছিল। চিঠিটা পড়ে দেখলাম এটা দাদু আমার শ্বশুরের জন্য লিখেছিলেন। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাজীব, যদি তুমি এই চিঠি পড়ো তাহলে বুঝতে হবে আমি আর নেই। আমি এই সিন্দুকে আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস রেখেছি। এগুলো আমাদের পারিবারিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। আমি চাই তুমি এগুলো তোমার সন্তানদের দাও, যাতে তারা জানতে পারে তাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন। আমি আরও পড়তে গেলাম। চিঠিতে লেখা ছিল যে আমাদের পরিবার আসলে একটা প্রাচীন রাজপরিবারের বংশধর। কয়েকশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা একটা ছোট রাজ্যের রাজা ছিলেন। কিন্তু যুদ্ধের সময় তারা সব হারিয়ে সাধারণ মানুষ হয়ে যান। সিন্ধুকে একটা পুরনো রাজমুকুটও ছিল, যেটা সোনা আর হীরা দিয়ে তৈরি। আর ছিল কিছু প্রাচীন মুদ্রা, যেগুলোর দাম এখন অনেক বেশি। তানভীর অবাক হয়ে বলল, মা, তাহলে আমরা আসলে রাজপরিবারের বংশধর? আমি বললাম, দেখো, এগুলো অনেক পুরনো কথা। কিন্তু এই জিনিসগুলো আমাদের পারিবারিক ঐতিহ্যের অংশ। আমাদের এগুলো যত্ন করে রাখতে হবে। তানভীর বলল, মা, কিন্তু আমার মনে হচ্ছে এই রহস্য এখনো শেষ হয়নি। চিঠিতে আরও কিছু লেখা আছে। আমি চিঠিটা আবার পড়লাম। সেখানে লেখা ছিল, এই সিন্দুকের নিচে আরও একটা গোপন অংশ আছে। সেখানে একটা মানচিত্র রাখা আছে, যেটা তোমাদের আসল ধনভাণ্ডারের কাছে নিয়ে যাবে। আমরা সিন্দুকটা ভালো করে খুঁজে দেখলাম। সিন্দুকের তলার একটা অংশ একটু আলাদা ছিল। সেটা চাপ দিতেই খুলে গেল। সেখান থেকে একটা পুরনো চামড়ার মানচিত্র বের হল। মানচিত্রে দেখা যাচ্ছে আমাদের এলাকার একটা জঙ্গলের ছবি। সেখানে একটা পুরনো মন্দিরের চিহ্ন দেওয়া ছিল। মন্দিরের কাছে লেখা ছিল, সত্যিকারের ধন এখানে লুকানো। তানভীর বলল, মা, এই জঙ্গল আমি চিনি। এটা আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। কিন্তু সেখানে কোনো মন্দির আছে বলে আমি জানি না। আমি বললাম, হতে পারে মন্দিরটা এখন ধ্বংস হয়ে গেছে বা জঙ্গলে ঢেকে গেছে। পরের দিন আমরা সেই জঙ্গলে যাবার পরিকল্পনা করলাম। তানভীর তার বন্ধুদের কাছ থেকে ট্রেকিং-এর সরঞ্জাম সংগ্রহ করল। আমি খাবার আর প্রাথমিক চিকিৎসার জিনিস প্রস্তুত করলাম। সকালে আমরা জঙ্গলের দিকে রওনা হলাম। জঙ্গলে ঢুকে প্রায় 2 ঘন্টা হাঁটার পর আমরা মানচিত্রে দেখানো জায়গার কাছাকাছি পৌঁছালাম। কিন্তু সেখানে কোনো মন্দির দেখা যাচ্ছিল না। শুধু ঝোপঝাড় আর বড় বড় গাছ। তানভীর বলল, মা, আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। কিন্তু আমি মানচিত্র দেখে বললাম, না, এটাই সেই জায়গা। আমার মনে হচ্ছে মন্দিরটা এই ঝোপের ভেতরে লুকিয়ে আছে। আমরা ঝোপঝাড় কেটে ভেতরে ঢুকতে চেষ্টা করলাম। হঠাৎ তানভীর চিৎকার করে বলল, মা, এখানে পাথর দেখো। আমি গেলাম দেখতে। সত্যিই সেখানে বেশ কয়েকটা বড় পাথর ছিল, যেগুলো দেখে মনে হচ্ছে এগুলো কোনো পুরনো স্থাপত্যের অংশ। আমরা আরও খুঁজতে লাগলাম। একটু পরেই একটা পুরনো মূর্তির মাথা মাটি থেকে উকি দিতে দেখলাম। আমরা সেই জায়গা খুঁড়তে শুরু করলাম। প্রায় 1 ঘন্টা খোঁড়ার পর একটা পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ দেখা গেল। মন্দিরের একটা গোপন চেম্বার ছিল, যেখানে একটা পাথরের সিন্দুক রাখা ছিল। তানভীর বলল, মা, এই সিন্দুক খোলার উপায় কি? আমি সিন্দুকের উপর খোদাই করা লেখা পড়ার চেষ্টা করলাম। সেটা সংস্কৃত ভাষায় লেখা ছিল। আমি বললাম, এখানে লেখা আছে যে সত্যিকারের উত্তরাধিকার খোঁজে সে রক্তের পরীক্ষা দিয়ে প্রমাণ করবে। হঠাৎ সিন্দুকের পাশে একটা ছোট্ট কাঁটা দেখা গেল। মনে হচ্ছিল এটা রক্তের নমুনা নেওয়ার জন্য। তানভীর বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের এই কাঁটায় আঙুল ফুটিয়ে রক্ত দিতে হবে। আমি একটু ভয় পেলাম। কিন্তু এতদূর এসে ফিরে যাওয়াটা মনে হচ্ছিল না। আমি প্রথমে আমার আঙুলে কাঁটা ফুটালাম। 1 ফোঁটা রক্ত সিন্দুকের উপর পড়ল। তারপর তানভীরও তার রক্ত দিল। একটু পরেই সিন্দুক খুলে গেল।
ভেতরে অনেক স্বর্ণমুদ্রা, গহনা আর মূল্যবান পাথর ছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটা চামড়ার বই। সেই বইয়ে আমাদের পরিবারের সম্পূর্ণ ইতিহাস লেখা ছিল। কিভাবে আমাদের পূর্বপুরুষরা এই অঞ্চল শাসন করতেন, কিভাবে তারা প্রজাদের সেবা করতেন, আর কিভাবে তারা তাদের সম্পদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য লুকিয়ে রেখেছিলেন। বইয়ের শেষ পাতায় লেখা ছিল, এই ধনসম্পদ শুধুমাত্র সেই ব্যক্তির জন্য যে এটা সৎ উদ্দেশ্যে ব্যবহার করবে, যে মানুষের সেবায় এবং ভালো কাজে এই সম্পদ খরচ করবে। তানভীর বলল, মা, আমার মনে হচ্ছে দাদু চেয়েছিলেন আমরা এই সম্পদ দিয়ে মানুষের উপকার করি। আমি বললাম, তোর দাদু সবসময় বলতেন যে সত্যিকারের ধনী সেই মানুষ যে অন্যদের সাহায্য করে। আমার মনে হচ্ছে তিনি চেয়েছিলেন আমরা এই সম্পদ দিয়ে গরিব মানুষদের সাহায্য করি। আমরা সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলাম। সম্পদগুলো নিরাপদ জায়গা রেখে দিলাম। পরের কয়েকদিন আমরা পরিকল্পনা করলাম কিভাবে এই সম্পদ ভালো কাজে ব্যবহার করব। তানভীর বলল, মা, আমার মনে হচ্ছে আমরা আমাদের এলাকায় একটা স্কুল খুলতে পারি। আর গরিব মানুষদের জন্য একটা হাসপাতালও। আমি খুশি হয়ে বললাম, এটা চমৎকার আইডিয়া। তোর দাদু এই কাজে খুশি হতেন। কিছুদিন পরে আমরা আমাদের এলাকার মুরব্বিদের সাথে কথা বলে একটা দাতব্য সংস্থা খুললাম। সেই সংস্থার মাধ্যমে আমরা একটা স্কুল আর একটা ক্লিনিক চালু করলাম। আমার স্বামী রাজীব প্রথমে অবাক হয়েছিলেন যে আমরা এত সম্পদ কোথায় পেলাম। কিন্তু যখন আমরা তাকে পুরো ঘটনা বলালাম, তিনি খুবই গর্বিত হলেন। রাজীব বললেন, আমার বাবা সত্যিই খুব বুদ্ধিমান ছিলেন। তিনি জানতেন যে সত্যিকারের ধন সেটাই যা মানুষের কল্যাণে আসে। শায়মা যখন এই গল্প শুনল, সে বলল, দিদি, আমিও বড় হয়ে মানুষের সাহায্য করব। তানভীর তার বোনকে বলল, আমরা সবাই মিলে এই কাজ চালিয়ে যাব। আজ যখন আমি সেই পুরনো অ্যালবামের ছবি দেখি, মনে হয় যেন সেই ছবিগুলোই আমাদের এই অ্যাডভেঞ্চারের সূচনা করেছিল। কিন্তু এখানেই শেষ নয়। কয়েক সপ্তাহ পরে তানভীর আমাকে বলল, মা, আমার আরেকটা স্বপ্ন দেখেছি। এবার দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা শুধু একটা নয়, মোট ৩টা ধনভাণ্ডার লুকিয়ে রেখেছিলেন। আমি বললাম, তানভীর, এবার আর স্বপ্নের পিছনে ছুটবি না। আমরা যা পেয়েছি সেটাই যথেষ্ট। কিন্তু তানভীর বলল, না মা, এবার ব্যাপারটা ভিন্ন। আমি স্বপ্নে দেখেছি বাকি দুটো ধনভাণ্ডারে এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের এলাকার মানুষদের আরও বড় উপকারে আসবে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের জিনিস? তানভীর বলল, একটাই আছে পুরনো ওষুধপত্রের ফর্মুলা যেগুলো দিয়ে জটিল রোগের চিকিৎসা করা যায়। আর অন্যটায় আছে কৃষিকাজের উন্নত পদ্ধতি যেগুলো ব্যবহার করে কৃষকরা বেশি ফসল ফলাতে পারবে। আমার মনে হল এই স্বপ্নগুলো হয়তো শুধু কল্পনা নয়। আমাদের পূর্বপুরুষরা সত্যিই অনেক জ্ঞানী ছিলেন। আমি বললাম, ঠিক আছে, কিন্তু এবার আমরা একা যাব না। আমাদের কিছু বিশ্বস্ত মানুষকে সাথে নিতে হবে। তানভীর রাজি হল। আমরা আমাদের পুরোহিত মশাই আর গ্রামের ডাক্তার হরিদাকে আমাদের অ্যাডভেঞ্চারের কথা বললাম। তারা প্রথমে অবিশ্বাস করলেও যখন আমরা আগের ধনভাণ্ডারের কথা প্রমাণসহ বললাম, তারা আমাদের সাহায্য করতে রাজি হলেন। মশাই বললেন, রিমি, তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে আমার দাদুর মুখে অনেক গল্প শুনেছি। তারা শুধু রাজা ছিলেন না, আযুর্বেদ আর জ্যোতিষশাস্ত্রেও পণ্ডিত ছিলেন। হরিদা বললেন, আজকাল যেসব রোগের ওষুধ আমরা পাই না, হয়তো পুরনো আযুর্বেদিক পদ্ধতিতে সেগুলোর চিকিৎসা সম্ভব। তানভীরের স্বপ্ন অনুযায়ী দ্বিতীয় ধনভাণ্ডার ছিল একটা পুরনো পুকুরের নিচে। সেই পুকুর আমাদের বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত গ্রামে। আমরা 4 জন মিলে সেই গ্রামে গেলাম। পুকুরটা প্রায় শুকিয়ে গিয়েছিল। শুধু মাঝখানে একটু কাদা আর জল ছিল। তানভীর বলল, তার স্বপ্ন অনুযায়ী পুকুরের উত্তর পাশে একটা পাথরের নিচে একটা সুড়ঙ্গ আছে। আমরা সেই জায়গা খুঁজতে লাগলাম। সত্যিই একটা বড় পাথর পাওয়া গেল যার নিচে একটা সুড়ঙ্গের মুখ ছিল। সুড়ঙ্গটা পুকুরের নিচ দিয়ে গিয়ে একটা গুপ্ত কক্ষে পৌঁছেছে। মশাই টর্চ নিয়ে সুড়ঙ্গে নেমে গেলেন। একটু পরে উনি চিৎকার করে বললেন, এখানে সত্যিই একটা কক্ষ আছে। আমরা সবাই সুড়ঙ্গ দিয়ে নিচে নেমে গেলাম। সেই কক্ষে অনেক পুরনো পাণ্ডুলিপি, ওষুধের বোতল আর শুকনো গাছগাছালি রাখা ছিল। হরিদা একটা পাণ্ডুলিপি নিয়ে পড়তে শুরু করলেন। উনি অবাক হয়ে বললেন, এখানে লেখা আছে ক্যান্সারের মতো জটিল রোগের আযুর্বেদিক চিকিৎসা পদ্ধতি। এগুলো এখনকার আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও অজানা। আমি আরেকটা পাণ্ডুলিপি দেখলাম। সেখানে লেখা ছিল কিভাবে প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়, কিভাবে কীটপতঙ্গ দমন করা যায় রাসায়নিক পদার্থ ছাড়াই। তানভীর বলল, মা, এই জ্ঞান এখনকার যুগেও কত দরকারি। আমরা সেই কক্ষ থেকে সব পাণ্ডুলিপি আর ওষুধের নমুনা নিয়ে এলাম।
পরের কয়েকদিন হরিদা আর কৃষি বিশেষজ্ঞদের সাহায্যে সেগুলো অনুবাদ করলাম। মশায় বললেন, এই পাণ্ডুলিপিগুলো অমূল্য সম্পদ। এগুলো আমাদের স্বাস্থ্য আর কৃষি ব্যবস্থায় বিপ্লব আনতে পারে। আমরা আমাদের দাতব্য সংস্থার মাধ্যমে একটা গবেষণা কেন্দ্র খুললাম। সেখানে হরিদা আর তার সহকর্মীরা সেই প্রাচীন ওষুধের ফর্মুলা নিয়ে গবেষণা শুরু করলেন। একই সময়ে স্থানীয় কৃষকদের সাথে আমরা সেই প্রাচীন কৃষি পদ্ধতি প্রয়োগ করতে শুরু করলাম। মাত্র কয়েক মাসেই দারুণ ফলাফল পেলাম। কৃষকরা আগের চেয়ে দ্বিগুণ ফসল ফলাতে পারলেন। এদিকে তৃতীয় ধনভাণ্ডারের খোঁজে তানভীর আবার স্বপ্ন দেখতে শুরু করল। এবার তার স্বপ্নে দেখা গেল একটা পুরনো গির্জার নিচে একটা গোপন কক্ষ। আমি বললাম, গির্জা? কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো হিন্দু ছিলেন। তানভীর বলল, মা, আমার স্বপ্নে দেখেছি যে আমাদের পূর্বপুরুষরা সব ধর্মের মানুষদের সম্মান করতেন। তারা সব ধর্মের উপাসনালয়ে সাহায্য করতেন। আমাদের এলাকায় একটা পুরনো গির্জা আছে যেটা প্রায় 200 বছরের পুরনো। আমরা গির্জার পাদরীকে আমাদের অনুসন্ধানের কথা বললাম। পাদরী বললেন, আমি তোমাদের সাহায্য করব। আমাদের গির্জার পুরনো রেকর্ডে লেখা আছে যে এই গির্জা তৈরির খরচ একজন স্থানীয় জমিদার দিয়েছিলেন। আমরা গির্জার মূল ভবনের নিচে খোঁজাখুঁজি করতে শুরু করলাম। গির্জার বেসমেন্টে একটা পুরনো দেয়াল ছিল যেটা বাকি দেয়ালগুলোর চেয়ে ভিন্ন। সেই দেয়ালে একটা ছোট্ট ক্রুশের চিহ্ন ছিল। তানভীর সেই ক্রুশের উপর চাপ দিতেই দেয়ালের একটা অংশ খুলে গেল। সেখান থেকে একটা গোপন কক্ষে যাওয়া যায়। সেই কক্ষে ছিল অনেক বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র আর একটা বিশাল গ্লোব। বইগুলোর মধ্যে বিভিন্ন দেশের ভাষা, ইতিহাস আর বিজ্ঞান নিয়ে লেখা ছিল। পাদরী একটা বই হাতে নিয়ে বললেন, এই বইটা ল্যাটিন ভাষায় লেখা। এখানে ইউরোপের সাথে এই অঞ্চলের প্রাচীন বাণিজ্যিক সম্পর্কের কথা লেখা আছে। আমি আরেকটা বই দেখলাম যেখানে বিভিন্ন দেশের মানুষের সাথে বন্ধুত্ব আর সাংস্কৃতিক আদানপ্রদানের কথা লেখা ছিল। তানভীর বলল, মা, দেখো, এই গ্লোবে আমাদের এলাকা থেকে বিভিন্ন দেশের সাথে সংযোগকারী রুট দেখানো আছে। আমি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষরা শুধু স্থানীয় শাসক ছিলেন না, তারা আন্তর্জাতিক পর্যায়েও অনেক মানুষের সাথে যোগাযোগ রাখতেন। এই তৃতীয় ধনভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল একটা চিঠির বান্ডিল। সেই চিঠিগুলো বিভিন্ন দেশের পণ্ডিত, রাজা আর ব্যবসায়ীদের কাছ থেকে আসা। একটা চিঠিতে লেখা ছিল যে আমাদের পূর্বপুরুষ একটা আন্তর্জাতিক শান্তি সংস্থা তৈরি করতে চেয়েছিলেন যেখানে বিভিন্ন দেশের মানুষ একসাথে কাজ করবে। পাদরী বললেন, এই চিঠিগুলো দেখে মনে হচ্ছে তোমাদের পূর্বপুরুষ অনেক এগিয়ে চিন্তা করতেন। আমি বললাম, হ্যাঁ, মনে হচ্ছে তারা চেয়েছিলেন বিশ্বের সব মানুষ মিলেমিশে থাকুক। এই তৃতীয় আবিষ্কারের পর আমরা আমাদের দাতব্য সংস্থায় একটা সাংস্কৃতিক বিভাগ খুললাম। সেখানে বিভিন্ন ধর্ম আর সংস্কৃতির মানুষরা একসাথে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আমাদের এই কাজের খবর ছড়িয়ে গেল। বিভিন্ন দেশ থেকে গবেষক আর সাংস্কৃতিক কর্মীরা আমাদের এলাকায় আসতে শুরু করলেন। তানভীর এখন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে পড়াশোনা করে। সে বলে, মা, আমার ইচ্ছা আমাদের পূর্বপুরুষদের এই মহান ইতিহাস নিয়ে একটা বই লিখব। সায়মা এখন স্কুলে সবচেয়ে ভালো ছাত্রী। সে বলে, আমি বড় হয়ে ডাক্তার হব আর আমাদের আবিষ্কার করা সেই পুরনো ওষুধ নিয়ে গবেষণা করব। আমার স্বামী রাজীব এখন আমাদের দাতব্য সংস্থার সভাপতি। উনি বলেন, আমার বাবা যদি জীবিত থাকতেন তাহলে আমাদের এই কাজ দেখে খুব খুশি হতেন। আজ যখন আমি আমাদের পুরো যাত্রার কথা ভাবি, মনে হয় এটা শুধু একটা ধনের সন্ধান ছিল না। এটা ছিল আমাদের পরিবারের হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাস পুনরুদ্ধার করার গল্প। আমাদের আবিষ্কৃত সেই প্রাচীন জ্ঞান এখন হাজার হাজার মানুষের উপকারে আসছে। আমাদের স্কুলে এখন 300 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। আমাদের হাসপাতালে প্রতিদিন শতাধিক রোগীর চিকিৎসা হয়। আমাদের গবেষণা কেন্দ্রে তৈরি ওষুধ দিয়ে এখন ক্যান্সার, ডায়াবেটিস আর হৃদরোগের মতো জটিল রোগের সফল চিকিৎসা করা হচ্ছে। আমাদের কৃষি গবেষণা কেন্দ্রের পদ্ধতি অনুসরণ করে এখন পুরো জেলার কৃষকরা আগের চেয়ে 3 গুণ বেশি ফসল ফলাচ্ছে। আর আমাদের সাংস্কৃতিক কেন্দ্রে এখন প্রতি বছর আন্তর্জাতিক শান্তি সম্মেলন হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আমাদের এই কাজে অংশ নিতে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে আমার শ্বশুর আর আমাদের সব পূর্বপুরুষকে ধন্যবাদ দিই। তারা শুধু সম্পদ লুকিয়ে রাখেননি, তারা আমাদের একটা মহান লক্ষ্য দিয়ে গেছেন। তানভীর এখন বলে, মা, আমার প্রথম স্বপ্নটা ছিল আসলে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। তারা চেয়েছিলেন আমরা তাদের রেখে যাওয়া সম্পদ দিয়ে মানুষের সেবা করি। আজ যখন আমি সেই পুরনো অ্যালবামের ছবিগুলো দেখি আর মনে করি তানভীর কিভাবে আমার বিয়ের ছবি দেখে স্বপ্ন দেখতে শুরু করেছিল, তখন বুঝতে পারি যে কখনো কখনো জীবনের সবচেয়ে অদ্ভুত শুরুও সবচেয়ে সুন্দর পরিণতি এনে দেয়া।
আমাদের পরিবারের এই অ্যাডভেঞ্চার এখনও শেষ হয়নি। প্রতিদিন নতুন নতুন মানুষ আমাদের কাছে আসে সাহায্যের জন্য। আর আমরা তাদের সেবা করতে পারি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সেই অমূল্য উপহার দিয়ে। এই গল্পের শেষ কথা হচ্ছে যে সত্যিকারের ধন কখনো শেষ হয় না। যত বেশি ভাগাভাগি করা হয় তত বেশি বাড়তে থাকে। আমাদের পূর্বপুরুষরা এই সত্যটাই আমাদের শিখিয়ে গেছেন।